कृष्णगत प्राणा तन्नाम श्रवणं प्रियं तद्भाव रंजितकारं प्रणमामि मुहुर्मुहुः। মায়ের নাম দিয়ে শুরু করলাম, পরে ভগিনীর কথা বলবো। মায়ের নাম দিয়ে শুরু করার কারণ আজই প্রথম এই নূতন ঠাকুর ঘরে আমি বলতে এসেছি, ঠাকুরমার কথাই বলতে এসেছি, নিবেদিতার কথা। সেই জন্য প্রথমে একটু আমরা মায়ের নাম করে নিই, কারণ মা চেয়েছেন বলেই আজ কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে। মা চেয়েছেন নতুন বাড়িতে বসবেন, আরো অনেক ভক্তেরা আসবে, অনেক অনেক ভক্তেরা আসবে। আর ভক্তরাই ছিলেন মায়ের প্রাণ। হ্যাঁ, ভক্তরাই ছিলেন মায়ের প্রাণ। কেন? মায়ের জয়রামবাটিতে ভক্তরা যেদিন আসতো না, যদি কোনো ভক্ত এলো না, ভিক্ষা প্রার্থী এলো না, মা নিজের মনেই বলতেন আজ তো কেউ এলো না। খালি বারবার দেখতেন কেউ কি আসছে, কেউ কি আসছে, বা উদ্বোধন বাড়িতেও অপেক্ষা করতেন কখন ভক্তেরা আসবে। সেজন্য মা যে এইখানে বসেছেন, আর এই মায়ের আকর্ষণে আপনারা যারা আসেন তারা ভাগ্যবতী। মায়ের কৃপা আপনাদের উপর অজস্র ধারে বর্ষিত হবে যদি মায়ের সঙ্গে এই সংযোগটা আপনারা রাখেন। আজ এলাম কাল এলাম না, বা এক মাস এলাম আর 2 মাস এলাম না, সেই রকম মায়ের কাছে প্রতিনিয়ত আপনারা আসবেন। মায়ের কৃপা তাহলে আপনারা অনুভব করতে পারবেন যে মা কিভাবে আমাদেরকে ধরে রেখেছেন, সংসারের পথে পরিচালিত করছেন। ঠাকুর মার প্রতি আমাদের যে শ্রদ্ধা ভক্তি দিন দিন যে বাড়ছে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একজন ভক্ত মাকে বলেছিল যে মা এত তো জপধ্যান করছি, তোমার নাম করছি, ঠাকুরের নাম করছি, কিন্তু বুঝতে তো পারছি না আমাদের কি উন্নতি হচ্ছে, কি আমরা এগিয়ে যাচ্ছি, কি হচ্ছে, কিছু বুঝতে তো পারছি না। তখন মা খুব সুন্দর জবাব দিয়েছিলেন যে বাবা, তুমি যদি ঘুমিয়ে থাকো আর তোমার খাটখানা যদি 4 জনে ধরে এই জায়গা থেকে আরেকটা জায়গায় সরিয়ে রাখে, আর তুমি কি ঘুমের মধ্যে সেটা বুঝতে পারবে? ঘুম ভেঙে দেখবে তুমি অন্য জায়গায় এসেছো, তার আগে তো তুমি বুঝতে পারবে না। ঠিক তেমনি তোমরা যে জপধ্যান করছো তোমরা বুঝতে পারবে না, কিন্তু যখন সময় আসবে তোমরা ঠিকই বুঝতে পারবে যে তোমরা কতখানি এগিয়ে গেছো। নিজের মনকে দিয়েই বিচার করে দেখবেন আপনার আগের যে মনোভাব ছিল 10 বছর আগে বা 5 বছর আগে, এখন তার অনেক পরিবর্তন হয়েছে। মা করান সেটা, আপনারা শুধু মাকে ধরে থাকবেন। মা বলেছেন কেউ না থাকলে আমি আছি, এই মাকে আপনারা ধরে থাকুন। আর আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে দেখে মা বেশ রাজরাজেশ্বরী সেজে বসে আছে। মা আপনাদের সকলের কল্যাণ করুন। মায়ের এই কথাটুকু বলে আমি এবার নিবেদিতার কথাতে যাচ্ছি। নিবেদিতার আমরা ব্রহ্মচর্য হয়ে গেছে, আমরা এইটুকুনি পড়েছিলাম। তারপর স্বামীজির সঙ্গে বেড়াতে গেলেন কাশ্মীর, সেই সব জায়গায় স্বামীজির সঙ্গে প্ল্যান প্রোগ্রাম হচ্ছে যে একটা মেয়েদের স্কুল করা, মেয়েদের স্কুল, সেই সমস্ত। তারপরে কলকাতায় ফিরে এসে মা সেই স্কুলের প্রতিষ্ঠা করা 98 সালে, 1800 মা কালী পুজোর পরদিন
না 1998 তো বটে না, 1900 তো শতবর্ষ। তো যাই হোক, মান স্বয়ং সেই স্কুল নিজের হাতে পুজো করে স্কুল প্রতিষ্ঠা করলেন, স্কুলের শুরু করলেন, আর প্রার্থনা করেছিলেন এই স্কুলে, এই বিদ্যালয়ের মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। এটা মায়ের আশীর্বাদ নিবেদিতা স্কুলের ছাত্রীদের উপর। তারপর নিবেদিতা স্কুল তো শুরু হলো, মেয়ে পাওয়া বড় কঠিন। বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের বাড়ির পুরুষেরা কিছুতেই চাইতেন না যে মেয়েরা পড়াশোনা করুক। তখনকার দিনে কেউ পড়াশোনার মর্ম বুঝতো না, তাদেরকে কিছুতেই স্কুলে আসতে দেবে না। নিবেদিতা কত দুঃখ করে লিখেছেন, উনি গিয়ে বাড়ির বড়দের পায়ে ধরে বলেছেন, গৃহকর্মের অবসরে 2-3 ঘন্টা এই মেয়েটিকে আমাকে দিন, আমি এটা ভিক্ষা চাইছি আপনার কাছে। এইভাবে ওরা তো ওনার বাড়িতে অনেক কাজ করে, তা সেই কর্মের অবসরে আপনারা মেয়েটাকে আমাকে ভিক্ষা দিন। আমি তাদেরকে বলছে না, পর্দানসীন মেয়েরা বেরোবে না, মেয়েরা পর্দানসীন, মেয়েরা বাইরে যাবে না। কি করে যাবে? হেঁটে যাবে? এটা তো হয় না। তখন বলেছেন আমি গাড়ি পাঠাবো, একটা গাড়ির ব্যবস্থা করলেন। সেই গাড়ি বাড়ি বাড়ি গিয়ে মেয়ে, এমন তারা ছিল যে 10 মিনিট দেরি হতে, বলছে না আজ দেরি হয়েছে, মেয়ে তৈরি হয়ে তখন থেকে দেরি বসে আছে, যাবে না। এইরকম লোক মানুষের। কিন্তু একটা জিনিস যেটা ছিল, নিবেদিতা তার অন্তরের ভালোবাসা দিয়ে এই মানুষ, পাড়ার যে মানুষ যারা সংকীর্ণ হৃদয় বলতে হবে, সেই মানুষদের মন জয় করেছিল। তারপরে তারা পাঠাতেন মেয়েদের, তবে বেশিরভাগই বিধবা, বাল বিধবা মেয়েরা। আর যেসব মেয়ের বিয়ে হয়নি, নিবেদিতা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখতেন কি তিনি পড়াশোনা শিখিয়ে একটুখানি তাদের অগ্রসর করেছেন না কি করেননি, তাদের বিয়ে হয়ে যেত। ছোট বাল বিবাহ ছিল, তখন 7-8 বছর বয়স হলে বিয়ে দিয়ে দিত। যাই হোক, এইভাবে স্কুল বিদ্যালয় চলছিল। এর মধ্যে 2000 সালে, 2000 নয় 1900 সালে স্বামীজির শরীর, এত পরিশ্রম করেছিলেন আমেরিকাতে, শরীরের ভাঙন ধরেছে, শরীর খারাপ। তখন ডাক্তাররা বললেন সমুদ্র যাত্রা করলে স্বাস্থ্যের উন্নতি হবে, সমুদ্রের বাতাস। তখন আবার ঠিক করলেন যে আবার বিদেশ যাবেন, আমেরিকা যাবেন। এই যাত্রায় স্বামীজির সঙ্গী হয়েছিলেন নিবেদিতা। ভাবলেন যে গেলে যদি আমেরিকার বাসীদের কাছ থেকে স্কুলের জন্য কিছু টাকা অর্থ সংগ্রহ করতে পারেন, এইসবের কথা ভেবে গিয়েছিলেন। কিন্তু অর্থ সংগ্রহ সেভাবে কিছু হয়নি। যাই হোক, তারপরে ফিরে এলেন। ফিরে আসার পর স্বামীজি 1902 সালে স্বামীজি চলে গেলেন জুলাই মাসে। স্বামীজির চলে যাওয়াটা নিবেদিতার কাছে বড় রকমের একটা ধাক্কা বলে, মানসিক দিক দিয়ে তিনি ভেঙে পড়লেন। আমরা এরপরে আমরা এরপর
ফিরে আসার পরে 1902 খ্রিস্টাব্দে আবার স্কুল নিবেদিতা শুরু। মাঝখানে ছিলেন না, বন্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য এইবার আবার নতুন করে শুরু হলো। কলকাতার প্রত্যাবর্তনের পর নিবেদিতা প্রথম উদ্যোগ হলো বিদ্যালয়টা পুনর্গঠন, আবার নতুন করে শুরু করতে হবে। আর আরেকটা বই তিনি লিখছিলেন, সেটা শেষ করেন। স্বামীজির আকস্মিক তিরোধানের কয়েক মাস ধরিয়া তিনি অশান্ত চিত্তে অধীর উত্তেজনায় ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত ছুটিয়া বেড়াইতেছিলেন। তো মানে এত স্বামীজি চলে যাওয়ার পর তার এত মানসিক ভাবে হয়ে গিয়েছিলেন যে মন ভেঙে গিয়েছিল, একেবারে বিপর্যস্ত মানসিক ভাবে। তখন সারা ভারত ঘুরে বেরিয়েছেন। তারপর আস্তে আস্তে সময় সবকিছুকে বলে না, টাইম হিলস, সময় সবকিছুকে আস্তে আস্তে সমাহিত করে। সময়ের সঙ্গে সঙ্গে মনও স্থির হয়। প্রথম 1 মাস 2 মাস যে কষ্ট থাকে, 1 বছর পরে সেই কষ্টটা স্থিমিত হয়ে আসে, কমে আসে। তো স্বামীজি চলে যাওয়ার পর আস্তে আস্তে এই সমস্ত ভারত ঘুরে বেরিয়েছেন। তখন উত্তেজনা আস্তে আস্তে প্রশমিত হয়ে আসার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা কথা চিন্তা করতে লাগলেন। মনে হতে লাগলো যে স্বামীজি কথা স্বামীজি বলেছিলেন যে স্বদেশের নারীগণের উন্নতিকল্পে আমার কতগুলো পরিকল্পনা আছে, তুমি সেটা আমাকে ওই কাজে সাহায্য করতে পারবে। এখন স্বামীজি বলেছেন নারী জাতির সম্বন্ধে তার কিছু। মাদ্রাজে বসিয়াই স্বামী সদানন্দের সহিত নিবেদিতার পরামর্শ চলিতে লাগলো যে কি করা যায়, ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে। বোসপাড়া লেনকে কেন্দ্র করিয়া নানাবিধ কর্মের প্রসার ঘটিবে। ওইখানে বোসপাড়ার লেনটাতেই তো মানুষ নিবেদিতাকে ভালো করে চেনে, 2 বছর স্কুল চালিয়েছে, তাকে ভালো সেখানে পরিচিত। তবে নিবেদিতার বলছে বিদ্যালয়কে সুপ্রতিষ্ঠিত করা যায়, তবে নিবেদিতার পক্ষে সম্পূর্ণরূপে ওই কার্যে লিপ্ত থাকা সম্ভব নয়। সুতরাং বাইরে হইতে শিক্ষয়িত্রী নিয়োগের প্রয়োজন। একার স্কুল আস্তে আস্তে তো বড় হচ্ছে, নিবেদিতার পক্ষে একার পক্ষে সেটা সম্ভব নয়, তখন সহকারী দরকার। তখন সিস্টার ক্রিস্টিন আসিয়া বিদ্যালয়ের ভার গ্রহণ করায় নিবেদিতা স্বস্তি বোধ করে। সিস্টার ক্রিস্টিন স্বামীজির আরেক অনুরাগিনী ভক্ত। আমেরিকাতে ক্রিস্টিনের সঙ্গে স্বামীজির দেখা। একদিন খুব সম্ভবত থাউজেন্ড আইল্যান্ড পার্কে স্বামীজি যখন বাস করছিলেন, তখন এক ঝড়ের রাতে ক্রিস্টিন আর তার এক বান্ধবী দুজনে মিলে অনেকদিন স্বামীজির কথা শুনছেন। তারপরে তাদের খুব স্বামীজির কাছে সঙ্গে পরিচয় হওয়ার ইচ্ছা। এক ঝড়ের রাতে তারা স্বামীজির কাছে এসে পৌঁছালেন। এসে ক্রিস্টিন স্বামীজিকে বলছেন, আর যদি যিশু বেঁচে থাকতেন, যিশুর কাছে আমরা যেভাবে ছুটে যেতাম, তার কাছ থেকে উপদেশ প্রার্থনা করতাম, আজ আমরা সেইভাবেই আপনার কাছে এসেছি উপদেশ প্রার্থনা। তখন স্বামীজি একটু মৃদু হেসে বললেন, হায়, আমার যদি সেই ক্ষমতা থাকতো, যিশুর মতো ক্ষমতা থাকতো, তাহলে তোমাদেরকে এক্ষুনি মুক্ত করে। যাই হোক, তারা রইলেন স্বামীজির সঙ্গে বেশ কিছুদিন। তারপর স্বামীজির কাছে যখন স্বামীজি ফিরে এলেন, তখন ক্রিস্টিন বললেন, আমি আপনার কাজে সাহায্য করতে চাই, আমি দেশে মানে ভারতবর্ষে যাব। উনি ভারতবর্ষে এসে নিবেদিতার সঙ্গে নিবেদিতা বিদ্যালয়ে যোগ দিলেন।
এই সিস্টার ক্রিস্টিন নিবেদিতা ছিলেন একেবারে শক্তিময়ী বলে অগ্নিময়ী শিখা। সব প্রতিটি কথায় তার মনের যে তেজস্বী ভাব প্রকাশ পেত। আর ক্রিস্টিন ছিলেন খুব শান্ত স্বভাবের, মৃদুভাষী। এর সঙ্গে নিবেদিতার সঙ্গে একেবারেই মিলত, অথচ তারা দুজন বেশ ভালো বন্ধু ছিল। তো সবাই, আর আপনারা ছবিতে দেখবেন নিবেদিতা তো গাউন পরতেন, একটা পা পর্যন্ত লম্বা গাউন পরতেন, কিন্তু সিস্টার ক্রিস্টিন ভারতীয় মহিলাদের মতো যে সোজা করে মায়েরা যেমন কাপড় পরেন তেমনি কাপড় পরতেন, শাড়ি পরতেন আর সেলাই শিখাতেন। স্কুলেও পড়াতেন আর দুপুরবেলা পাড়ার বয়স্ক গিন্নিবাগিদের সেলাই শেখাতেন। তারা দিদিমণি এত মৃদু স্বরে কথা, বাংলা বলতে শিখেছিলেন বলতে, এত মৃদু স্বরে কথা বলতেন, এত ইয়ে করতেন। তাকে জিজ্ঞাসা করতো, আচ্ছা আপনি কি ওই আমেরিকান ব্রাহ্মণ পরিবারের কন্যা? তারা ভাবতো উনি বলে আমেরিকান ব্রাহ্মণ। উনি হাসতেন, মানে ওনার এত সপ্তগুণময়ী ছিলেন ক্রিস্টিন। সরস্বতী পূজার পর, সরস্বতী পূজা 1902 খ্রিস্টাব্দের পর বাগবাজার অঞ্চলের বালিকাগণ পুনরায় বিদ্যালয়ে আসিতে শুরু করিল, কিন্তু তিনি স্বয়ং তাদের প্রতি মনোযোগ দিতে পারেন নাই। বেটের উপরেই বিশ্ববিদ্যালয়ের ভার ছিল। বেট হলো নিবেদিতার ছোটবেলার পরিচারিকা। দেশ থেকে দ্বিতীয়বার ফিরে আসার সময় তাকে নিয়ে এসেছিলেন। তারপর 19 ফেব্রুয়ারিতে শুরু হলো ঠিকই বাগবাজার অঞ্চল সরস্বতী পুজোর পর থেকে, কিন্তু ঠিক শুরু হলো 1903 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। বক্তৃতা সফরের পর তিনি প্রকৃতপক্ষে বিদ্যালয়ের দিকে বিশেষ দৃষ্টি দেন। মার্চ মাসে ক্রিস্টিন মায়াবতী হইতে ফিরিয়া আসিয়া নিবেদিতার সঙ্গে যোগ দিলেন। এই ঠিক নিবেদিতার স্কুল শুরু হল। তখন স্কুলের জন্য কোনো নির্দিষ্ট পাঠ্যপুস্তক ছিল না। এখন কিন্ডারগার্টেন প্রণালীতে মুখে মুখে শিক্ষাদানের দিকে ছিল। সেলাই, ছবি আঁকা, খেলাধুলা ছিল প্রধান। নিবেদিতা ছিলেন শিক্ষাবিদ, মানে দেশেও তো ছিল একটা কিন্ডারগার্টেন পদ্ধতিতে শেখাতেন। ওখানে লেখাটা পরে হতো, আগে মুখে মুখে শেখা হতো। তিনি কিরূপ তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির সহিত ছাত্রীদিগকে পর্যবেক্ষণ করিতেন ও তাহাদের সকলের প্রতি তার কতদূর স্নেহ মমতা ছিল, তার সহস্তে প্রস্তুত একটি রিপোর্ট তার সাক্ষ্য প্রদান করে। কি করতেন? প্রত্যেকটা মেয়ের, আমরা পরে দেখবো, লিখতেন মেয়েটার স্বভাব কিরকম, পড়াশোনা তার ইচ্ছে কিরকম, সব প্রতিটা ছাত্রীকে পর্যবেক্ষণ করে তারপর তিনি তার সম্বন্ধে রিপোর্ট লিখতেন। 1903 খ্রিস্টাব্দে 27 জানুয়ারি হইতে তিনি নিয়মিত বিদ্যালয়ের কার্য আরম্ভ করেন। ওই সময়ে ছাত্রীগণ সম্বন্ধে তাহার বিবরণ ও মন্তব্য একাধারে শিক্ষণীয় ও উপভোগ্য। ওইরূপ 45টি ছাত্রীর মধ্যে তিনি 28 জনের রিপোর্ট প্রস্তুত করিয়াছিলেন। নিচে কয়েকটা ছাত্রীর সম্বন্ধে তার বিবরণ ও মন্তব্য উদ্ধৃত হল। সুভাষিনী দত্ত, জাতিতে কায়স্থ, 60 দিনের মধ্যে 51 দিন উপস্থিত, মানে প্রতিটা মেয়েকে এত তীক্ষ্ণ ভাবে একদম পর্যবেক্ষণ দেখেছেন, তাদের কি সমস্ত তার বিবরণ লিখেছেন। শুনিতে পাই পিতামহের সহিত তার স্বভাবের বেশ মিল আছে, ঠাকুমার মতো, তাহারই মতো বুদ্ধিমতী, মিশুক, অমায়িক।
তবে সম্পূর্ণ চপল প্রকৃতি, একটু চঞ্চল। মেয়েটিকে আমার ভালো লাগে, ইংরেজি ভালোই শিখিতেছে, তার রঙের কাজ চমৎকার, হাতের কাজে গভীর অনুরাগ এবং উহাতে সে তন্ময় হইয়া যায়। সেলাই করতে ভালোবাসে, বারবার করিয়াও ক্লান্ত হয় না, সহজে ভদ্র ব্যবহার শিখিতেছে। আর তখনকার দিনে তো আচার ব্যবহার তো সেইভাবে শেখানো হতো, বাড়িতে যে যেমন ভাবে পারে বড় হতো, সেই জন্য বলছে যে ভদ্র ব্যবহার এখন শিখছি। তারপরে মেয়েটি হলো কান্ত বসু, জাতি কায়স্থ, 60 দিনের মধ্যে 48 দিন উপস্থিত। বাড়িতে তো ওই রকমই, আর তোকে যেতে হবে না, যা বলে বাদ, স্কুলে যাওয়া। পড়াশোনা করে কি হবে বলতে, 2 দিন পরে তো বিয়েই দিয়ে দেবো, এইরকম আর কি। বলছে যে 60 দিনের মধ্যে 48 দিন এসেছে, চমৎকার হাসি খুশি স্বভাব, সব সময় সন্তুষ্ট, স্কুলে নিয়মিত উপস্থিত হইবার আগ্রহ আছে, এমনকি বাড়িতে কাজের জন্য দেরি হইলেও আসা চাই, মানে সময় স্কুল বসে গেছে তবুও তারপরেও ছুটে ছুটে আসতো। বইগুলি বেশ পরিপাটি করে গুছাইয়া রাখে, আঁকা খুব সুন্দর, সেলাই অত্যন্ত খারাপ, যথার্থই চালক ও শিক্ষা দিবার উপযুক্ত নেই, ও যথার্থই চালাক ও শিক্ষা দিবার উপযুক্ত নেই। তো এতভাবে মেয়েগুলোকে খেয়াল করেছে। তারপরে হলো বিদ্যুৎমালা বসু, যতগুলি বলিষ্ঠ চরিত্রের মেয়ে দেখিয়াছি তাহাদের মধ্যে অন্যতম, তার সাহস ও দৃঢ়তা অদ্ভুত। বিদ্যুৎমালার চরিত্রটা শক্তভক্ত, যত বলিষ্ঠ চরিত্রের মেয়ে দেখেছি তার মধ্যেই শ্রেষ্ঠ, তার খুব সাহসও আছে আর দৃঢ়তা আছে, রুচিবোধ আছে। প্রথম বড়ই বেয়াড়া গোছের ও অবাধ্য ছিল, মনে চরিত্রের দিক থেকে বলিষ্ঠ, তো সেই জন্য ভাবতো যে আমি যা বলি সেটাই হবে, নিজের জোর বেশি নিজের মনের, কিন্তু সেই জন্য বেয়াড়া গোছের অবাধ্য, কারোর কথা শুনতো না, নিজে যেটা বলবে সেটা হবে, সেই রকম প্রকৃতি ছিল। তখন সিস্টার কি করলেন, একদিন তাহার সহিত শান্তভাবে কিছুক্ষণ কথাবার্তা বলিবার পর হইতে পরিবর্তন হইয়াছে। এই যে দেখুন, এই যে পরিবর্তন, সেটি মানে এত বেয়ারার মেয়েকে সবাই কি করে, বকাবকি করে, মারধর করে, কথা না শুনে দে মা, নিজের জীব প্রকাশ করলে রাগ হয়, কিন্তু সিস্টার সেই পথে গেলেন না, তাকে একদিন কাছে বসিয়ে মিষ্টি কথায় বোঝালেন, তারপর তার স্বভাবের পরিবর্তন বললেন, শান্তভাবে কিছুক্ষণ, বকাবকি নয়, রাগারাগি নয়, শান্তভাবে কথা বলাতে তার পরিবর্তন এলো। এখন সস্নেহ হাসি যথেষ্ট, আর প্রায় নানাবিধ ভালো ভালো উপহার আসিতেছে, তাহার মধ্যে তেজ ও প্রবল শক্তি রহিয়াছে। বলছে তেজও আছে, ইচ্ছা শক্তিও আছে। সবসময় সিস্টারের মন্তব্যটা দুঃখের খুব, অবশ্য বিবাহের দ্বারা সবই নষ্ট হইয়া যায়। বিয়ের পর যে কি হবে, কোথায় গিয়ে পড়বে, আর তার যে এত তেজ, এই তেজ তো শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ করবে না, অতএব মেয়েটা নষ্ট হয়ে যাবে। তারপরে মেয়েটির নাম হলো জ্ঞানদাবালা, এক মজার নিম্ন শ্রেণীর বালিকা, অর্থাৎ ছোট জাতের মেয়ে। অন্তঃকরণ খুব ভালো, মনটা ভালো, বাড়ির কাজকর্মে বাতিক আছে,
বাড়ির কাজকর্ম করতে ভালোবাসে, মনও ভালো, কিন্তু পড়াশোনা একেবারেই পছন্দ করে না। স্কুলে আসে ঠিকই, তাহাকে শিক্ষা দেওয়া দুঃসাধ্য ব্যাপার। পড়াশোনা করা যে এখনো সেরকমই আছে, কত মেয়েরা পড়াশোনা করতে চায় না, কিন্তু যদি ক্লাস ঘর পরিষ্কার করিতে বা বেডকে কোনো কাজে সাহায্য করিতে দেওয়া হয় তাহলে খুব খুশি। পড়াশোনা করবে না, পড়াশোনায় মন নেই, কিন্তু কাজ করতে বলে ক্লাসরুমটা পরিষ্কার করো, ধুমধাম করে দেবে, বেডকে এই কাজে সাহায্য করে দেবে, সেই সব করতে পারে, কিন্তু পড়াশোনা করতে পারে। প্লেগের সময় আমি যখন কাজ পরিদর্শন করিতে যাইতাম, সে সর্বদা আমার সহিত ঘুরিয়া বেড়াইত। প্লেগের সময় তো একেবারে পাড়ায় পাড়ায় সিস্টার ঘুরতেন, কোন বাড়িতে নোংরা থেকেই প্লেগের বীজাণু ছড়ায়, জীবাণু ছড়ায়। কারণ নোংরা হলেই সেখানে ইঁদুর থাকবে, আর ইঁদুর থেকেই প্লেগের বীজাণু সব জায়গায় ছড়ায়। সেজন্য কোন বাড়ি পরিষ্কার, নিজেই নাকি বই নিয়ে বাড়িগুলোতে দেয়াল রং করে, চুন কাম করে। যে প্লেগের সময় আমি যখন কাজ পরিদর্শন করতে যেতাম, সে সর্বদা আমার সহিত ঘুরিয়া বেড়াইত। পরে জানা গেল তার মার একটা ক্ষুদ্র দোকান আছে, একটা ছোট্ট দোকান আছে, আর সেই আর দেখাশোনা করে। একদিন আমি যখন কিছু কলা কিনিবার জন্য ওই দোকানে গিয়াছিলাম, তখন সে মার অপেক্ষা অনেক বেশি উদারতা দেখাইতে চাহিয়াছিল। দিদিমণি আর সিস্টার গিয়েছে শহর দোকানে কলা কিনতে, ও বেশি বেশি দিয়ে দিতে চাইছে, কিন্তু তার মা বকতেন। কারণ 1 পয়সায় যেটা 5টা কলা হলে ও হয়তো 10টা দিতে চেয়েছিল। মা বকলেন, ওদের বকুনি খেয়ে লজ্জায় কিরূপ আরক্ত হইয়া উঠিয়াছিল তা আমি ভুলিতে পারি না। লজ্জা পেয়েছে, মা বকছেন, 1 পয়সা দিয়েছে আর তুই 10টা কলা দিয়ে দিবি, এটা কি রকমের দোকানদারি হচ্ছে। খুব লজ্জা পেয়ে গেছে। ওই রিপোর্ট হইতে অল্প সময়ের মধ্যেই ছাত্রীদের সহিত তার কত ঘনিষ্ঠ ছিল তার যথেষ্ট পরিচয় পাওয়া যায়। পড়িতে আসিবার নির্দিষ্ট সময়ের বাইরেও কোনো কোনো বালিকা যখন তখন স্কুলে আসে হাজির হইত। তাদের না ওইটা খুব আনন্দ, স্কুলটা তাদের আনন্দ নিকেতন ছিল। বাড়িতে তো হাজারো গন্ডা বিধি নিষেধ, এদিকে যাবি না, ওইদিকে পা ফেলবি না, আর বড় মেয়ে হয়েছে জমজম করে দৌড়বি না, ছাদে যাবি না, কত রকমের বিধি নিষেধের। স্কুলটা তাদের আনন্দ নিকেতন, এখানে সব খোলামেলা। আর সিস্টাররা দেখুন, একটা পশুও ভালোবাসা বোঝে, আর না তো মানুষ, ছোট্ট ছোট্ট শিশু। সিস্টারের ভালোবাসা তারা খুব ভালো অনুভব করতে পারে, বুঝতে পারে। বলছে যখন, সেই জন্য স্কুলটাতে, স্কুলে পড়ার সময় ছাড়া যখন তখন তারা এসে সিস্টারের বাড়িতে চলে আসে, এসে সিস্টারের সঙ্গে আবল তাবল কথা বলা। এবার তাকে সিস্টারকে বাংলা শেখাতো তার। হ্যাঁ, রাস্তায় আবার সিস্টার কোথাও বেরিয়েছেন, রাস্তায় তাকে দেখিতে পাইলে ছুটিয়া কাছে আসিত, তিনিও তাহাদের কাছে ডাকিয়া আদর করিতেন। এই ছোট ছোট মেয়েগুলোর মধ্যে কেহ কেহ আবার নিবেদিতার শিক্ষয়িত্রীর স্থান অধিকার করিত। তাহাদের নিকট তিনি বাংলা শিখিতেন। বললাম বাংলা শিখতেন, সিস্টারকে তারা বাংলা শেখাতো। একটি বালিকা সম্বন্ধে তিনি লিখিয়াছেন, ভারী চালাক ও অদ্ভুত মেয়ে, গলার স্বর কর্কশ, কারোর কারোর গলার স্বর খুব হেড়ে হয় না, হেড়ে গলা, সেই রকম
কিন্তু কেমন ভালো আর চটপটে, গায়ের রং খুব কালো আর দেখিতে অনেকটা জঙ্গলি ধরনের। তার চেহারা ও স্বভাবে বিন্দুমাত্র লাবণ্য বা ভব্যতা নাই, কিন্তু দয়ার প্রতিমূর্তি। অন্তরে সিস্টার মেয়েটার কোনো কিছুই ভালো না, গলার স্বর কর্কশ, তারপরে কিন্তু কাজে চটপটে, দেখতে কালো আর জঙ্গলি ধরনের, মানে মোটেই সুশ্রী নয়, কিন্তু দয়ার প্রতিমূর্তি। তাহার একটি ভাইয়ের সহিত খুব বন্ধুত্ব। তাহারা দুইজনেই বিকালে আমার নিকট আসিত ও আমাকে বাংলা শেখাইত। মেয়েটি আর তার ভাই দুজনে মিলে সিস্টারকে বাংলা শেখাত। ইহাদের নানা উৎপাত তাহাকে সহ্য করিতে হইত। একটি মেয়ের ছবি আঁকায় খুব ঝোঁক ছিল। সে একদিন উৎসাহের আতিশয্যে তাহার নূতন রঙের বাক্স শেষ করিয়া ফেলিল। তুলে দিয়া নানা চিত্র বিচিত্র করিয়া তার একখানা নূতন পুস্তক নষ্ট করিল। যাহাই হোক, পরে অপরাধ স্বীকার করায় তিনি আনন্দিত। কে করেছে? মিথ্যে কথা বলা সিস্টার একেবারেই পছন্দ করতেন না। সেই জন্য সে যখন স্বীকার করলো যে নূতন বইটা চিত্র বিচিত্র সেই করেছে, হ্যাঁ, তখন তার অপরাধ স্বীকার করে। খুব কম ছাত্রী তখন নিয়মিত বিদ্যালয়ে আসিত, খুব কম ছাত্র নিয়মিত আসত। তাদের লেখাপড়ার সম্বন্ধে অভিভাবকদের তেমন আগ্রহ ছিল না। শিক্ষাদানে ইহাও একটু অগুরুতর অন্তরায় ছিল। কেউ অল্প দিনের জন্য বিদ্যালয়ে উপস্থিত হইলেও তিনি তাহাকে ভুলিয়া যাইতেন না। হয়তো 1 মাস এসেছে, কিন্তু সিস্টার তাদের কথা ভুলতেন না। খবর লইতেন কেন আসিতেছে না, নানাভাবে চেষ্টা করিতেন যাহাতে মেয়েরা নিয়মিত বিদ্যালয়ে আসে, কিন্তু বিশেষ ফল হইত না। ওই যে বললাম 2 মিনিট দেরিতে এসেছে। 2টি বালিকা সম্বন্ধে অনেকভাবে চেষ্টা করতেন, গাড়ি পাঠাবে, তারপরে চাদর দিতে। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে বর্ষা? বলছে 2টি বালিকা সম্বন্ধে তিনি আক্ষেপ করিয়া লিখিয়াছিলেন, মেয়ে দুটি বেশ সুশ্রী ও সৎ প্রকৃতির। আর তাহাদের মুখে কোন প্রকার অলংকার না থাকায় প্রথম হইতে আর আমার মনোযোগ আকর্ষণ। তখনকার দিনে তো ছোট মেয়ে হলে কি হবে, গয়নাগাটি সকলকে ছোটবেলায় করতেই হতো, আর তারা কোনো গয়না করতো না, সেজন্য সিস্টারের নজরে পড়েছে এরা গয়না পড়ে না কেন। তবে স্কুলে পড়িতে আসার ব্যাপারে অত্যন্ত খেয়ালি। প্রকৃতপক্ষে বাড়িতে তাগাদা দিয়া বা জোর করিয়া স্কুলে পাঠাইবার কেউ নাই। সুতরাং যথেষ্ট বুদ্ধিমতী হইলেও তাহাদের জন্য কিছুই করা যাইতে না। তারা নিজেরাও আসতে চায় না, আর বাড়ি থেকে কেউ যে তারা দিয়ে পাঠাবে যা স্কুলে যান, সেটা বলারও কেউ নেই। এছাড়াও সে সময়কার বাল্যবিবাহ প্রথা বালিকাগণের শিক্ষা লাভে অধিক অগ্রসর প্রতিকূল ছিল। ওইটা একটু বড় হলো, যে ঢের পড়াশোনা হয়েছে, নাম লিখতে তো শিখেছে, দিয়ে দাও বিয়ে। বুদ্ধিমতী ও পাঠে মনোযোগী কোন ছাত্রীর প্রতি যেই তিনি আগ্রহ লইতে আরম্ভ করিলেন, অমনি কিছুদিন পরেই তার বিবাহ হইয়া নিবেদিতা হতাশ হইয়া পড়িতেন। একজনের সম্বন্ধে তিনি লিখিয়াছিলেন, সে বিবাহ না করিতে দৃঢ় সংকল্প, তাহার বিশ্বাসভাজন কাহাকেও বলিয়াছে যে বলপূর্বক বিবাহ দিলে সে আত্মহত্যা করিবে। তাহার তীক্ষ্ণ বিবেক
ও সূক্ষ্ম অনুভূতি এবং যথেষ্ট সতেজ কাণ্ড জ্ঞান আছে। উচ্চ ভাব অতি সহজে ধরিতে পারে, বিবাহ হইতে তাকে রক্ষা করা উচিত। সিস্টার ভাবছেন এ কিছুতেই বিয়ে করবে না, বলছে বিয়ে জোর করে যদি বিয়ে দাও তাহলে আত্মহত্যা করবে। বলা বাহুল্য মেয়েটিকে বাল্য বিবাহের হাত হইতে রক্ষা করা যায় নাই, এইরূপ প্রায়ই ঘটিত। অতি অল্প সময়ের জন্যই বালিকাগণ বিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাইত। নিবেদিতা ও ক্রিস্টিন উপলব্ধি করিতেছিলেন এইরূপ ভাবে মেয়েদের শিক্ষাদান বিশেষ সফল হইবে। অতঃপর তারা পরামর্শ করে স্থির করিলেন অন্তঃপরিকাগণের শিক্ষার ব্যবস্থা। মানে বাড়ির ভেতরে যে মহিলাদের যারা এই 20-22 বছর বিয়ে হয়ে গেছে, 20-22 বছর বয়স, অথবা বাল্য বিধবা, এদেরকে পড়াতে হবে। কারণ কম বয়সী মেয়েদের পড়িয়ে কোনো লাভ নেই। যেই একটু ভালো করে পড়া শেখানো শুরু হলো, অন্য তার বিয়ে হয়ে গেল, হতাশ হয়ে গেলেন একেবারে। বলছেন অন্তঃপরিকাগণেরও শিক্ষার ব্যবস্থা করিতে। এদেশের নারীগণের সহিত সংযোগ স্থাপনে নিবেদিতার বিশেষ আগ্রহ ছিল। বক্তৃতা উপলক্ষে তিনি যেখানে গিয়েছেন সর্বত্রই মহিলা সভার বক্তৃতা দিয়েছেন। সর্বদাই তার উদ্দেশ্য ছিল তাহাদিগকে স্বদেশের প্রাচীন ঐতিহ্য স্মরণ করাইয়া তাহার প্রতি দায়িত্ব পালনে সচেতন করা। আজকে খুব বেশি কথা হচ্ছে, হ্যাঁ আজকে না খুব কথা ভীষণ ডিস্টার্ব হচ্ছে। তো বলছেন যে যেসব জায়গায় তিনি লেকচার দিতে গেছেন বা বক্তৃতা দিতে গেছেন, তার উদ্দেশ্য ছিল যে মেয়েদের স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের দেশের ঐতিহ্য কত গভীর, সেই রকম, আর তার প্রতি দায়িত্ব পালন করা। বলছেন যে সকলে মন জয় করার জন্য যে নর নারী, মেয়েরা শুধু না, ছেলেদের মধ্যে নির্বিশেষে সকলের হৃদয় জয় করিবার উপায় তাহাদের সহিত ঘনিষ্ঠ সংযোগ। মন জয় করবে, তুমি দূরে দূরে থাকলে কে কার মন জয় করবে, সেজন্য তাদের সাথে গভীরভাবে মিশতে, কে তার নিকট আসিবে কে আসিবে না সেই জন্য অপেক্ষা করতে না, তিনি ছুটে ছুটে যেতেন। নিজেই অযাচিত ভাবে সকলের দিকে ছুটিয়া যাইতেন, সকলকে নিয়ে তার বাড়িতে আমন্ত্রণ করতেন। ইতিপূর্বে নভেম্বর মাসে স্বগৃহে কদিন ধরে এক কথকতা ও চণ্ডীপাঠের ব্যবস্থা করেছে। বিদেশি শিক্ষা মেয়েদের যে দিচ্ছেন না, আমাদের স্বদেশে ভাবেই যে তাদের এই সমস্ত প্রমাণ করার জন্য বা বাড়ির মহিলাদের ডাকতেন বিকেলবেলা, যে চণ্ডীপাঠ বা গীতা পাঠ, কথকতা, আমার কথক ঠাকুরকে ডাকে। আগেকার দিনে ছিল কথকতা, এখন তো এসব বন্ধই হয়ে গেছে। কথক ঠাকুররা শেষে ভাগবতের গল্প, মহাভারতের গল্প, এইসব সমস্ত শোনাতেন। ব্যবস্থা করেছিলেন, পাড়ায় 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 বাড়ি বাড়ি ঘুরিয়া তাদের নিমন্ত্রণ করতেন। উঠানের মাঝখানে একটা ছোট্ট বেদির উপর কথক ঠাকুরের বসিবার ব্যবস্থা হইল। মহিলারা বারান্দায় চিকের আড়ালে বসিলেন। মেয়েদের তো তখন আড়ালে বসার দিন, মুখ কেউ দেখবে না, হয় ঘোমটা দিতে হবে, নয় চিকের আড়ালে বসে শুনতে হবে। ধূপ ধুলার দ্বারা একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হইল। নিবেদিতাকে সকলেই ভালোবাসিতেন। কথকতা উপলক্ষে মহিলারা আরো নিকটে আসিলেন। পূর্বে তারা গঙ্গা স্নানে যাওয়ার সময় নিবেদিতার বাড়ির দিকে একবার তাকাইয়া যাইতেন, আর জানালার কাছে দাঁড়াইয়া কৌতূহলের দৃষ্টি নিক্ষেপ করতেন, মেম সাহেব কি করছেন দেখার জন্য। গঙ্গা স্নানে যাওয়ার সময় সবাই নিবেদিতার বাড়ির জানালার কাছে সে একবার দাঁড়িয়ে
ভেতরে দেখতেন নিবেদিতা কি করছেন। নিবেদিতা তোরা তখন তাদের কাছে ছিল মেম সাহেব কি করছেন, এবং চোখাচোখি হইলে মৃদু হাস্যে অভ্যর্থনা, হ্যাঁ একটু মিষ্টি এসে চলে যেতেন। পাড়ার মধ্যে একজন খাঁটি মেম সাহেব তাদেরই একজন হইয়া হিন্দু জীবনযাত্রা অনুসরণ করিতেছেন, ইহা সত্যই বিস্ময়কর। একজন মেম সাহেব এরকম তাদের পাড়ায়, এত গরম, এত গলিগুলো নোংরা, তখনকার বাগবাজারের গলি, সবাই দরজা খুলে বাইরেই নোংরাগুলো ফেলে দিতেন। আর সিস্টার কি করতেন, একটা ঝাঁটা হাতে সেইগুলো ঝাড় দিতেন। মহিলারা এইসব দেখে তারপরে বলতেন, ওরে ফেলিস নি। মেম সাহেব এক্ষুনি ঝাঁটা নিয়ে চলে আসবে। তো এই কথকতা বা চণ্ডীপাঠ এইসব শুরু হওয়াতে মহিলারা আরো কাছে এলেন। এখন যে সন্ধ্যার পর অবসর হইলে মহিলারা দুই একজন করিয়া তাহাদের বাড়ি বেড়াইতে আসিতেন। আগে বাচ্চারা আসতো, এখন বড়রাও আসতে শুরু করলেন। নিবেদিতা তাদের সাদর অভ্যর্থনা করিয়া বসিবার জন্য মোড়া দিতেন, এবং বহু সময় তিনিও ক্রিস্টিন মেঝের উপর বিনীতভাবে বসিয়া থাকিতেন। ঘরকন্যা নানা রকম কথা হইত। এদেশের পারিবারিক জীবন নিবেদিতাকে মুগ্ধ করিয়াছিলেন। পারিবারিক জীবন যে এক বাড়িতে, তখনকার দিনে তো সব মানে কি বলে একান্নবর্তী পরিবার ছিল, সবাই একসঙ্গে থাকে। এই বিদেশে তো সে একান্নবর্তী পরিবার নেই, সেজন্য পারিবারিক জীবন নিবেদিতাকে মুগ্ধ করেছিল। নানা রকম প্রশ্ন করতেন। নিবেদিতাও ক্রিস্টিনকে সঙ্গে লইয়া প্রতিবেশীদের বাড়ি যাইতেন। এই পাড়ার প্রথম বাসের সময়ে সকলের সহিত একটা সহজ সৌহার্দ্য স্থাপিত হয়। নিবেদিতার আশা হইল, ইহাদের শিক্ষার একটা ব্যবস্থা করিতে পারিলে ফল পাওয়া যায়। এই বাড়ির মহিলারা, তাদের যদি একটু পড়াশোনা ব্যবস্থা করা যায় তাহলে ভালো হবে। স্বামী ব্রহ্মানন্দ ইহাতে বিশেষ উৎসাহ দেন, আর স্বামী শারদানন্দ একান্তভাবে নিবেদিতাকে এই কার্যে সাহায্য করেন। এই একটু জল দিয়েছিল, জল দিয়ে রেখেছে। শারদানন্দজির খুব উৎসাহ, ব্রহ্মানন্দজি অনুমোদন করলেন, শারদানন্দজি সমস্ত ব্যবস্থা করলেন। 9 কার্তিক ইংরেজি 26 অক্টোবর 17 নম্বর ঘোষপাড়া লেনে একটা মহিলা সভার অধিবেশন হল। স্বামী শারদানন্দ গীতার উপর বক্তৃতা দিলেন। শারদানন্দজি গীতার উপরে বলতেন, আর যোগিনমা এসে পুরাণের গল্প, যোগিনমাও আসতেন এই সভাতে, পাড়ার মহিলাদের এই ধর্মসভায়। ইতিমধ্যে মিসেস বুল জাপান ঘুরিয়া আবার ভারতবর্ষে আসিয়াছেন এবং নিবেদিতার সহিত অবস্থান করিলেন। নিবেদিতার বাড়িতে উঠেছিলেন মিসেস বুল, তিনিও সভায় উপস্থিত ছিলেন। স্থির হইল প্রতি মঙ্গলবার বেলুড় মঠে স্বামী বোধানন্দ গীতা পাঠ করবে, গীতার ক্লাস হবে প্রত্যেক মঙ্গলবার। 2 নভেম্বর বয়স্কা মহিলাদের জন্য একটি স্বতন্ত্র বিদ্যালয় খোলা হইল। ক্রিস্টিন সূচি শিক্ষা মানে সেলাই শেখাবেন, সেলাই শেখাবেন, আর শ্রীযুক্তা লাবণ্যপ্রভা বসু পড়াইবার ভার লইলেন। লাবণ্যপ্রভা বসু হলেন জগদীশচন্দ্র বসু বোন, তিনি পড়াবেন। এই সময়ে কিছুদিন ধরিয়া নিয়মিতভাবে যোগিনমা বিদ্যালয়ে ধর্ম শিক্ষা দিতেন। এই যে মেম সাহেব যে
বিলিতি ধরনের শিক্ষা দেবেন সেটা নয়, সেটা বোঝানোর জন্যই এত কিছু এদের মানে বিশ্বাস অর্জনের জন্য, আমাদের হিন্দু সমাজের বিশ্বাস অর্জনের জন্য নিবেদিতার এত প্রয়াস, এত চেষ্টা। এই বিবরণ উদ্বোধনে রামকৃষ্ণ মিশন অন্তঃপুর প্রচার নামে বাহির হইয়াছে। মানে সেটা অন্তঃপুর প্রচার কি, উদ্বোধনে কি বেরিয়েছিল যে বিগত 9 কার্তিক সোমবার 17 নম্বর বোসপাড়া লেনে রমণীগণের উপকারের জন্য স্বামী শারদানন্দ একটি গীতা সম্বন্ধে বক্তৃতা দেন। প্রায় 50-60 জন অন্তঃপুরচারিণী বক্তৃতা শুনতে সমাগত হন। ভাবতে পারেন 50-60 জন মহিলারা গীতা পাঠ শুনতে এসেছিলেন। মিসেস উলিবুল হারমোনিয়াম বাজাইয়া শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করিয়াছিলেন। এক্ষণে প্রতি মঙ্গলবার বেলুড় মঠের স্বামী বিবেকানন্দ, এরা কারা এখানে কথা বলছে? আমি পাঠ বন্ধ করে দেবো এবারে। বলছেন সেই শারদানন্দজির গীতা পাঠের আসরে 50-60 জন মহিলা এসেছিলেন, অন্তঃপুরচারী মানে যারা অন্তঃপুরে থাকেন। আর বিশেষ হরিমন তখন ছিলেন, তিনি হারমোনিয়াম বাজাইয়া শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করেন। তারপর এখন হইতে প্রতি মঙ্গলবার বেলুড় মঠের স্বামী বোধানন্দ গীতা ব্যাখ্যা করিতেছেন। বিগত 26 কার্তিক হইতে ওই স্থানে বয়স্কা স্ত্রীলোকদের জন্য স্ত্রী বিদ্যালয় খোলা হইয়াছে। ইহা প্রতি সোম ও শুক্রবার খোলা থাকিবে। স্বামী বিবেকানন্দের শিষ্যা মিস ক্রিস্টিনা গ্রিনস্টেডের সেলাই ও অধ্যাপক জগদীশ চন্দ্র বসুর ভগিনী লেখাপড়া শিখাইবেন। এত ব্যতীত পরমহংস দেবে স্ত্রীলোক আসিয়া ধর্ম শিক্ষা দিবেন। শিক্ষার্থিনীগণকে বিদ্যালয়ে গাড়ি করিয়া আনা ও রাখিয়া আসেন। অন্তঃপুরে চাইনি, তারা হাঁটবেন না বাইরের রাস্তায়, তাদেরকে গাড়ি করে আনা হবে। আর স্কুল 2 দিন, শুক্রবার আর সোমবার। সুতরাং দেখা যাইতেছে নিবেদিতা রাজনৈতিক কার্যকলাপের সহিত মিশনের সম্পর্ক না থাকিলেও তার পরিচালিত বিদ্যালয় এবং শিক্ষা কার্য রামকৃষ্ণ মিশনের বহির্ভূত ছিল না। স্বামীজি চলে যাওয়ার পরেই তো নিবেদিতা মিশনের সঙ্গে তার সম্পর্ক ছেদ করেছিলেন, কারণ তিনি দেখলেন যে মিশনের কেউ কোনো মহারাজ, ব্রহ্মানন্দ মহারাজ বলুন, সারদানন্দ মহারাজ বলুন, তারা কিন্তু কেউই নিবেদিতাকে বহিষ্কৃত করেনি, বলেননি তুমি চলে যাও। কিন্তু নিবেদিতা নিজেই মিশনের সঙ্গে সম্পর্ক ছেদ করে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিলেন। কারণ স্বামীজি যেহেতু রাজনীতি পছন্দ করতেন না, বলেছিলেন যে সাধুরা কেউ রাজনীতি করবে না, কিন্তু নিবেদিতা তখন ভারতকে স্বাধীন করার জন্য এই যে বিপ্লবীরা চেষ্টা করছেন, তাদের সাহায্য করা, তাদের সঙ্গে সেই সব করলে তো রাজনীতি করাই হবে। সেজন্য নিবেদিতা দেখলেন তিনি যদি এইসব করেন তার প্রভাব মিশনের উপর, পুলিশ গিয়ে মিশনের উপর। এই জন্য তিনি একেবারে খবরের কাগজে লিখে বিজ্ঞাপন দিলেন যে আজ হইতে, এখন হইতে রামকৃষ্ণ মিশনের কোনো কার্যকলাপের সঙ্গে আমার কোনো যোগাযোগ রহিল না। অনেকে দুঃখ করে বা অভিযোগ করে কেন সিস্টারকে বের করে দেওয়া হলো মিশন। সিস্টারকে কেউ বের করেনি, নিজেই মিশনকে রক্ষা করার জন্য রামকৃষ্ণ মিশনকে। আর তিনি সক্রিয় রাজনীতি করতেন, তাহলে পুলিশের হামলা হবে মিশনের উপর, মঠের উপর। সেই জন্য তিনি নিজেই
ত্যাগ করেছিলেন। এই জন্য সিস্টারের কাজের প্রতি রামকৃষ্ণ মঠ ও মিশনের যথেষ্ট আস্থা ছিল, ভালোবাসা ছিল এবং তাকে সবসময় সঠিক পথ দেখানোর কাজটা শারদানন্দ মহারাজ করতেন। আরেকটুখানি পড়ি, বৃদ্ধাশ্রম বা অনাথাশ্রম স্থাপনে স্বামীজির কার্য আগ্রহ কার্যে পরিণত না হলে, স্বামীজি থাকতে হয়নি, স্বামী চলে যাওয়ার পরে এই বিদ্যালয় স্থাপনের দ্বারা নিবেদিতা অনেকটা সান্ত্বনা লাভ করেছিলেন যে অন্তত বয়স ছোটদের পড়িয়ে আর সব বিয়ে হয়ে যায় আর তার অবস্থা ছোটদের স্কুল আসবে, কিন্তু এই বয়স্ক মহিলাদের স্কুলে শিক্ষাদান করে সিস্টার অনেকটা সান্ত্বনা লাভ করে। খ্রিস্টিনের সাহায্য ব্যতীত আর সম্ভব ছিল না। নিবেদিতা তা মুক্তকণ্ঠে স্বীকার করিয়া বলিয়াছেন। 1903 খ্রিস্টাব্দের শরৎকালে সিস্টার ক্রিস্টিন নামক স্বামীজি জনৈক আমেরিকান শিষ্যা ভারতীয় স্ত্রী শিক্ষার কার্যের সমস্ত ভার গ্রহণ পূর্বক প্রণালীবদ্ধভাবে উহার পরিচালনা করেন। একমাত্র তাহার চরিত্র, একনিষ্ঠতা, উদ্যম আর ইহার উন্নতির কারণ। অর্থাৎ ক্রিস্টিনি এই কাজকে মানে প্রতিষ্ঠিত করেছেন। যে স্কুল বিদ্যালয়ের ছাত্রীগণ সকলে প্রাচীনপন্থী পরিবারের কন্যা বা বধূ, অতএব পর্দা প্রথা অক্ষুণ্ণ রাখিয়া তাহাদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা হইল। এইরূপে পারিপার্শ্বিক অবস্থাকে কোনরূপে অতিক্রম না করিয়া বিধবা ও বিবাহিত নারীগণ সহজেই শিক্ষার সুযোগ পাইলেন। আর এই শিক্ষা সম্পূর্ণ ভারতীয় ভাবে, তার মধ্যে অন্যরকম কোনো কিছু নেই। বলছে মিশনারি যে এটা তো প্রথম মেয়েদের স্কুল নয়, আগেও খ্রিস্টান মিশনারিরা মেয়েদের জন্য স্কুল করেছেন, কিন্তু তাদের স্কুলে এই আমাদের দেশে ভারতীয় প্রথায় কোনো শিক্ষা দেওয়া হতো না। সেখানে মিশনারি বিদ্যালয়গুলোতে খ্রিস্ট ধর্ম প্রচার, অন্যান্য বিদ্যালয়ে দেশীয় ভাবের অভাব। এই দুই কারণে মেয়েরা যদি এইসব স্কুলে পড়ে তবে তাদের কন্যাগণ বিদেশি ভাবাপন্ন, বাবা মা ভাবতেন বিদেশি ভাবাপন্ন হয়ে যাবে। এই আশঙ্কায় অভিভাবকগণ তাদের শিক্ষার বিরোধী ছিলেন। সিস্টারের কাছে, সিস্টার যখন নিজে তো মেম সাহেব, তিনি আমাদের ভারতীয় ভাবে কিভাবে শিক্ষা দেবেন এই সম্বন্ধে অভিভাবকদের সন্দেহ ছিল বলে আর অভিভাবকেরা সহজে পাঠাতে চাইতেন না নিবেদিতা স্কুলে মেয়েদের। কারণ মিশনারি স্কুলগুলোতে সবসময় কি হতো, তারা খ্রিস্ট ধর্মের আদর্শে শিক্ষা দিত। ক্রমে ক্রমে সকলে নিঃসন্দেহ হইয়াছিলেন যে নিবেদিতার বিদ্যালয়ের উদ্দেশ্য হিন্দু সংস্কৃতি ও রীতিনীতি বিন্দুমাত্র ক্ষুণ্ণ না করিয়া সম্পূর্ণ দেশীয় ঢঙে জাতীয় শিক্ষা দেওয়া হয়। এই স্কুলে কোন রকমের বিদেশি ভাবাপন্ন কোন রকমের শিক্ষা দেওয়া হয় না। অবশ্য সর্বপ্রকার সাফল্যের মূলে ছিল নিবেদিতা ও ক্রিস্টিনের ঐকান্তিক উদ্যম ও পরিশ্রম। বাগবাজার পল্লীর বাড়ি বাড়ি ঘুরিয়া নিবেদিতা অরুণের নিকট করজোড়ে তাহাদের কন্যাদের বিদ্যালয়ে প্রেরণ করিতে অনুরোধ করে, হাত জোর করে। ওই কোন ছাত্রীকে পাঠান না, বললাম না পাঠান, প্রথম পাঠিয়েছেন তারপরে পাঠান না, এই গেলে গেল না গেলে, তখন সে সিস্টার হাত জোর করে
পায়ের কাছে একেবারে বলেছেন আপনার কন্যাটিকে আমাকে একটু দিন, বেশি না, দিনের মধ্যে 2-3 ঘন্টা। তারও কৃষ্ণের দৈনন্দিন জীবনযাত্রার সহিত আন্তরিকতা ও আগ্রহ সকল বাধা জয় করিয়াছিল। এই পর্যন্ত সিস্টারের এই যে কি সিস্টারের কি দায় ছিল বলুন, কি দায় ছিল? এত লোকেদের কাছে বলতে গেলে অপমানিত হওয়া, হ্যাঁ, হাত জোর করে করে সবার কাছ থেকে মেয়েদের ভিক্ষা করছে কিনা মেয়েদের একটু শিক্ষা দেয়। ওরা তো অক্ষর ক অক্ষর গোমাংস বলে না, যেটা আমাদের সমাজে ছিল। মেয়েরা পড়ার খুব কম, বাড়িতে মেয়েদের পড়ার শিক্ষা দেওয়া। পড়ে কি হবে, পড়ে কি হবে? সেই তো গিয়ে হাতা খুঁজতে নাড়ে। কিন্তু একটা যে মনেরও প্রসার, পড়াশোনা শিখলে কি হয়, মনেরও প্রসার হয়, সেইটা লোকে বুঝতে চাইতো না। মনেরও একটা খোরাক। হ্যাঁ, এখন আমরা কিছু বলে মন খারাপ লাগলে একটা বই, ভালো একটা বই খুলে পড়তে পারি। তখনকার মেয়েদের তো সেই সুযোগটা ছিল না। মাও তো পড়তে চাইতে, হ্যাঁ, ভাইয়েরা পড়ে আসতো সেই তাল পাতার, এগুলো তো দেখতে কি করে দেখে একটু একটু করে, তারপর আবার বর্ণ পরিচয় কিনে পড়তে চাইতেন, একটু পড়বেন তো হৃদয় বই কেড়ে নিল, পড়তে হবে না। কি পড়াশোনা শিখলে কি হবে? নাটক নোবেল পড়বেন? এই যে এত যে সংকীর্ণ মনোভাব, কেন ভাবে না যে এই পড়াশোনা জানলে নিজে নিজে রামায়ণ মহাভারত পড়তে হবে? মা তো বলেছেন পড়াশোনা জানা থাকলে নিজে নিজেই ধর্মগ্রন্থ, আর তখন আর কতক ঠাকুরের অপেক্ষায় থাকতে হবে না যে কতক ঠাকুর কবে আসবেন, এসে আমাদেরকে পাঠ করে শোনাবেন, হ্যাঁ, ভাগবত, রামায়ণ, মহাভারত। তো নিজেরাই নিজেদের, বা নিজের একটা চিঠি লিখতে হলে একজনকে ধরতে হবে, একটু লিখে দাও। এই যে মা সেই যুগের মহিলা হয়ে শিক্ষার যে গুরুত্ব বা শিক্ষা মানুষের হৃদয়কে কত প্রসারিত, মা কিন্তু বুঝেছিলেন, যেন জোর দিয়েছিলেন পড়াশোনা। রাজুকে স্কুলে পাঠাতেন বিয়ের পরে, আবার গোলাপ মা চেঁচামেচি করতেন, হ্যাঁ, বিয়ে টিয়ে হয়ে গেছে আবার কেন, বলে গোলাপ করুক, একটু পড়াশোনা করুক, তাহলে ও তো চিঠি অন্তত লিখে দিতে পারবে। আমাদের শ্রী মায়ের চিঠি বলে একটা বই আছে, দেখবেন কত ভক্তদের কাছে মা চিঠি লিখতেন। মা নিজে লিখতেন না, মা ওই রাজুকে দিয়ে লেখাতেন, নন্দিনী দিদিকে দিয়ে লেখাতেন, আর নিচে সই করতেন শুধু একটা কথা, মা। ইতি তোমাদের পর্যন্ত ওরা লিখে দিত, মা সই করতেন। মা বুঝেছিলেন বলেই মা সেজন্য নিবেদিতা স্কুলের মেয়েদের বলেছিলেন, যেমন মাতার আশীর্বাদ এই বিদ্যালয়ের উপর জড়িয়ে পড়ুক, আর এই স্কুলে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা আদর্শ বালিকা হয়ে উঠুক। মার আশীর্বাদ। এখন নিবেদিতা স্কুলের নিবেদিতা যত কষ্ট করেছেন, পাড়ায় পাড়ায় গিয়ে পায়ে ধরে ধরে নিয়ে চেয়েছেন, এখন আর সেটা করতে হয় না। এখন ঠেলাঠেলি পড়ে যায়, 40টা সিটের জন্য 800 মেয়ে পরীক্ষা দেয়। এসব মায়ের আশীর্বাদ। মা চেয়েছিলেন, মা যা চান না সেটা কিন্তু একেবারে কার্যে পরিণত। মা চেয়েছিলেন ছেলেরা ভিক্ষে করে ঘুরে ঘুরে বেড়ায়, থাকার জায়গা নেই, একটা থাকার জায়গা হোক। হয়েছে বেলুড় মঠ এর জমি কেনা হলো। মা চেয়েছেন নিবেদিতা স্কুলের মেয়েরা আদর্শ বালিকা হোক, তাও হয়েছে।
এখনকার সমাজ বদলে গেছে, কিন্তু আগে ধরুন আজ থেকে 30-40 বছর আগে যে মেয়েরা নিবেদিতা স্কুল থেকে পাশ করে বেরিয়েছে, আমরা গল্প না শুনেছি যে সেই মেয়েদের দেখলে বোঝা যেত, তাদের আচার আচরণ কথাবার্তা দিয়ে বোঝা যেত তারা অন্য মেয়েদের থেকে কিছুটা হল কিছুটা পৃথক। আমাদের একজন ভদ্রমহিলা বলেছিলেন, আপনারা জানবেন আনন্দবাজার পত্রিকার মা ছিল অলকাদি, অলকাদি বলেছিলেন একদিন আমাদের যে জানো জেনিভাতে গেছি কোন একটা ফাংশনে, একটা পার্টিতে একটি মেয়ের সঙ্গে আলাপ হলো, কথা বলে বাঙালি মেয়ে, আলাপ হলো, দেখলাম মেয়েটা বেশ সংস্কৃতিবাদ, তো সেই মেয়ে কথা বলে খুব ভালো বলে কলকাতার মেয়ে। তারপরে জানতে পারলাম মেয়েটি নিবেদিতা স্কুলের ছাত্র। আমার খুব ভালো লেগেছিল যে মেয়েটি নিবেদিতা স্কুলের যে সংস্কৃতি সেইটা মেয়েটার অন্তরে কিন্তু গেঁথে গেছে, সেজন্য অন্যান্য মেয়েদের থেকেও মেয়েটা আলাদা, কথায় বার্তায় আচারে ব্যবহারে। এইটা হলো শ্রী শ্রী মায়ের আশীর্বাদ। দেখুন মা চেয়েছিলেন আপনাদের এই ঢাকা মায়ের বসার একটা জায়গা রয়েছে, হ্যাঁ, মা চাইলে সব হবে, সব সব। আপনারা মায়ের কাছে ভালো করে প্রার্থনা করবেন এই আশ্রম, এই সঙ্গ যেন দিন দিন উত্তর আরো বাড়ে, সকলের উপকার করতে পারে। মায়ের কাছে এই প্রার্থনা করুন, মা আমাদেরকে হাতে ধরে পার করে